আসসালামু আলাইকুম। আমি সুলতান নীর, প্রফেশনাল ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চার এবং ডিজাইনার। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর শুরুতে জুনায়েদ আমান জুনুকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এটা তার দ্বিতীয় উদ্যোগ। প্রথম উদ্যোগে কিছু প্রফেশনাল টপ ফ্রিল্যান্সারদের ওপিনিয়ন নিয়েছিল সে, এবং যেটা কিনা আমার মনে হয় যারা নতুন সেলার বা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য অনেক হেল্প হয়েছিল। তো এটা তার দ্বিতীয় পার্ট, এবং দ্বিতীয় পার্টে আরও 5টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমাদের, যেটা কিনা আমার মনে হয় আমাদের সবার অনেক কাজে লাগবে। তো এই 5টা প্রশ্ন যেগুলো আমাকে করা হয়েছে, এগুলো কখনোই গুগল থেকে নেওয়া না অথবা অন্য কারো কাছ থেকে ধার করা না। সো যে প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিচ্ছি, এগুলো একান্তই আমার জীবন লব্ধ, আমার ক্যারিয়ার লব্ধ, এবং গত প্রায় 10-12 বছরে আমি যতটুকু শিখেছি, যা কিছু আমার অর্জিত, সেই জ্ঞান থেকে আমি দেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় যারা আমার সাথে কাজ করছেন কিংবা হয়তো বা ফিউচারে করবেন, তো এই সেক্টরে যারা আসছেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি প্রশ্নগুলো শুরু করছি। তো আজকে জুনুর প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে, আপনার কাছে ফ্রিল্যান্সিং করার সব থেকে উত্তম এবং সব থেকে খারাপ দিক কোনটা? আমরা যে ফ্রিল্যান্সিং করেছি, আমার বিগত 10 বছরের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সে আমার সব থেকে বেস্ট কোনটা লেগেছে এবং সব থেকে খারাপ বা ব্যাড কোনটা লেগেছে, ওয়ার্স কোনটা লেগেছে? আচ্ছা, তো আমি যদি বেস্ট পার্ট নিয়ে কথা বলি, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার যেটা মনে হয় যে আমাদের বেস্ট পার্টটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন, এই দুইটা সেক্টরের দক্ষতা। কারণ আপনি দেখেন, ফ্রিল্যান্সিং জগতে আমরা অনেকটাই, যদি আমরা একটা লং টার্ম ধরে কাজ করতে চাই বা করে থাকি, আমরা কিন্তু অনেকটাই অলরাউন্ডার হতে পারি। লাইক আমাদের যেমন এখানে অনেক কিছু একবারে সামলাতে হয়, যেটা যদি আপনি কনভেনশনাল কোনো জব করে থাকেন বা কোনো কোম্পানিতে, কোনো ফার্মে বা সরকারি কোনো জব, যেটাই করেন না কেন, সেখানে কিন্তু আপনার এক ধরনের একটা স্কিল ডেভেলপ হচ্ছে, বা এক ধরনের গদবাঁধা নিয়মের কাজ হয়তো বা আপনি করছেন। সেখানে একটা ফিক্স সার্কেলে আপনার স্কিলটা প্রস্ফুটিত হচ্ছে, যেখানে আমাদের এখানে ফ্রিল্যান্সিং জগতে মাল্টিপল স্কিল যেগুলো খুবই ক্রুশিয়াল, সেগুলো কিন্তু ডেভেলপ করছে। যেমন একাধারে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে, আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, টাইম ম্যানেজ করতে হচ্ছে, ক্লায়েন্ট ম্যানেজ করতে হচ্ছে, প্রজেক্ট ম্যানেজ করতে হচ্ছে। এর পাশাপাশি আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাচ্ছে। আরও যদি বলি যে সেলফ লার্নিং, কারণ আমাদের পুরো প্রসেসটাই কিন্তু সেলফ লার্নিং, তো এইটাকে আমরা গেইন করতে পারছি। আমাদের যে কোয়ালিটি অ্যাসিওরেন্স যেটা আমরা করছি, সেটা আমরা গেইন করতে পারছি, এবং সেই সাথে কিন্তু আমরা আমাদের পার্সোনাল লাইফকে আমরা ব্যালেন্স করেছি, যে ব্যালেন্সিংয়ের যে সিকোয়েন্সটা, এটাও কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারছি। তো ফ্রিল্যান্সিং যারা আমরা করছি, সিমুলটেনিয়াসলি আমাদের অনেকগুলো কাজ হ্যান্ডেল করতে হচ্ছে, বিধায় এই পার্টটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়, যেটা কিনা অন্য কোনো জব বা প্রফেশনে খুব সহজে গেইন করা যায় না। আর এই প্রফেশনে আমাদের বাই ডিফল্ট, অথবা আপনি বলতে পারেন যে আমরা বাউন্ড এই জিনিসটা গেইন করতে। সো আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট পার্ট ফ্রিল্যান্সিংয়ের। আর যদি ওয়ার্স্ট পার্ট বলতে বলা হয়, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা, এটা আমার পার্সোনাল অবজারভেশন এবং ওপিনিয়ন, যেটা হচ্ছে এটা আমাদেরকে অনেকটাই পার্শিয়ালি প্যারালাইজড করে দেয়, আমাদের ক্যারিয়ারকে পার্শিয়ালি প্যারালাইজড করে দেয়। কীভাবে আপনি চিন্তা করেন, যখন আমরা কোথাও চাকরি করছি, তখন সেই জায়গাটাতে আমরা কিন্তু একটা স্পেসিফিক স্কিল সেট গেইন করছি। বাট ফ্রিল্যান্সিং জগৎটাতে আমরা চাইলেই অনেক কম ইফোর্ট দিয়ে বা অনেক কম স্কিলে আমরা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের মানি জেনারেট করতে পারছি। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমরা চাইলে পুরো একটা কার্যের, পুরো একটা ওয়ার্কের বা একটা প্রসেসের একটা পার্শিয়াল অংশ কমপ্লিট করে দিয়েও একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারছি, বা আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারছি। যেমন আমি যদি বলি, ডেভেলপার যারা আছেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এমন অনেকেই আছেন শুধুমাত্র হয়তো বা সি প্যানেলে ওয়ার্ডপ্রেস অথবা কোনো সিএমএস ইনস্টল করে দিয়ে সে ক্লায়েন্টকে স্যাটিসফাই করছে। আবার অনেকে আছে যে শুধুমাত্র প্লাগ ইন ইনস্টল করে সে ক্লায়েন্টকে স্যাটিসফাই করছে। তো সে যেটা করছে, হয়তো বা সে হাজার হাজার প্লাগ ইন ইনস্টল করে দিয়েছে, এবং সে এখন থেকে ভালো রেভিনিউ জেনারেট করেছে, এবং সে খুবই স্যাটিসফাইড, এবং সে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। বাট সে যখন একটা প্রফেশনাল মার্কেট প্লেস থেকে বাইরে যখন জবের জন্য যাবে বা অন্য কোনো কাজের জন্য যাবে, তখন শুধুমাত্র তাকে কিন্তু ওই প্লাগ ইন ইনস্টল করার জন্য কেউ হায়ার করবে না। তো তার কিন্তু এই যে দক্ষতাটা, ওই জায়গায় ওয়ান কাইন্ড অফ প্যারালাইজড সে হয়ে যায়, যে ওর থেকে বাইরে সে আর বেরোতে পারে না। সেমভাবে যদি ডিজাইনের কথা বলি, এমন অনেকেই আছে যারা হয়তো বা কয়েকশো লোগো ডিজাইন করে ফেলেছে, তারা এখন প্রফেশনাল লোগো ডিজাইনার, প্রফেশনাল ফ্রিল্যান্সার, এবং ওই পার্সপেক্টিভে তারা হয়তো বা 2-3 জনকে হায়ারও করে ফেলেছে লোগো ডিজাইনার হিসেবে, তারাও লোগো ডিজাইন করছে, তার অনলাইনে কাজের কোনো অভাব নাই। বাট
একটা কোম্পানি কখনো বড় যে কোম্পানি যেগুলো আছে সেগুলো হয়তো বা করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই লোগো ডিজাইনের পাশাপাশি আমাদের কিন্তু আরও বেশ কিছু ডিজাইন সেন্স দরকার হয়। যেমন ধরেন যে আমি যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ডিজাইন হিসেবে চিন্তা করি, আমি চিন্তা করব লোগো ডিজাইনের পাশাপাশি আমি ডিজাইনের যে আরও সেক্টর যেগুলো আছে, যেমন মোশন গ্রাফিক্স হতে পারে, অথবা ইউজার ইন্টারফেসেস হতে পারে, অথবা হতে পারে ব্যানার ব্রোশার ডিজাইন যেগুলো আছে, সব কিছু মিলিয়ে যে একটা কম্প্যাক্ট প্যাকেজ যেগুলো আমার প্রয়োজন, সেই প্যাকেজিংটা কিন্তু আমরা শিখছি না। যার কারণে দেখা যাচ্ছে যে এর বাইরে যখন আমরা কিছু করতে যাচ্ছি তখন আমাদের ওই স্কিলটা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে ফ্রিল্যান্সিংয়ের একটা ব্যারিয়ার হতে পারে, যদিও সেটা নিজেকে ইনফ্লুয়েন্স করে চাইলেই আপনি রিমুভ করতে পারেন, বাট স্টিল ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার এটা থেকে কিন্তু বেরোয় হয়ে আসতে পারে না। তো এটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে, যে আমাদের পার্শিয়ালি প্যারালাইজড করে দেয় ফ্রিল্যান্সিং প্রফেশনটা, কারণ এখানে এইটুকু কাজ করে অনেকগুলো টাকা কামানো যায়, যেটা আসলে রিয়েল লাইফে খুব একটা ভ্যালু রাখে না, আনলেস আপনি ফুল প্রসেসটা যদি ডেভেলপ করতে না পারেন। তো এটা হচ্ছে আমার বেস্ট পার্ট এবং ওয়ার্স্ট পার্ট যদি আমি বলি। তো দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল যে বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে আসতে চাইলে কোন স্কিল শেখা অধিক কার্যকর হতে পারে। এটা কম বেশি আমরা সবাই এটা নিয়ে আলোচনা করেছি, আমরা কথা বলি, এবং খুব কমন যে স্কিল সেগুলো আমরা জানি। তো এখানে আমি প্রথম যে স্কিলসের কথা বলবো, যে স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসার্চ স্কিল। রিসার্চ মানে কি, আপনি দেখেন আমাদের হোল ক্যারিয়ারের অথবা হোল প্রসেস, আমি যে কোনো প্রসেস চিন্তা করেন, ক্যারিয়ার প্রসেস হতে পারে, লার্নিং প্রসেস হতে পারে, স্কিল ডেভেলপমেন্ট প্রসেস যেটাই বলেন না কেন, এটা 90% পার্টটাই কিন্তু রিসার্চ লব্ধ, গবেষণা লব্ধ। কারণ দেখেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, কোন নিশ নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, কি কাজটা করবেন, তারপর শুরু করলে মার্কেটিং কিভাবে করবেন, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কম্পিটিশন অ্যানালাইসিস করা, তারপরে স্ট্র্যাটেজি ডেভেলপ করা, অ্যানালাইটিক্যাল যে ব্যাপারগুলো আছে, কোথায় কোর্স করবেন, কার কোর্সটা ভালো, কোন কোর্সটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, দেশে করবেন নাকি বিদেশে করবেন, কোনটা কম দামি কোনটা বেশি দামি, কোনটা আপনার ক্যারিয়ারের সাথে যায়, কার সাথে আপনি কমিউনিকেট করবেন, ক্লায়েন্ট কীভাবে হার্ড করবেন, তারপর আপনার বন্ধু বান্ধব কারা হবে, সোশ্যাল মিডিয়াতে কাদের রাখবেন, সব কিছুই কিন্তু একটা রিসার্চ বেস, একটা রেজাল্ট, ডাটা ড্রিভেন রেজাল্ট, যেটা আমরা রিসার্চ করে পেয়ে থাকি। তো এই সেকশনে আমি বলবো যে এই স্কিলসের কোনো কিন্তু বিকল্প নাই, আপনি যাই করেন না কেন, যেহেতু এটা একটা সেলফ ড্রিভেন একটা বিজনেস। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে রিসার্চার হইতে হবে, রিসার্চিংয়ের কোনো কিন্তু বিকল্প নাই। এমন অনেকে আমি দেখেছি ঠিকমতো গুগলও করতে পারে না, বা করতে চান না। আসলে গুগল করতে পারাটা আসলে কোনো স্কিলসের মধ্যে পড়ে না, কারণ সবার গুগল করতে পারা উচিত বলে আমার মনে হয়, বাট অনেকে আছে এটাও করতে চান না ঠিকমতো, হয়তো ইনবক্সে এসে জিজ্ঞেস করছেন অথবা গ্রুপে গিয়ে পোস্ট করছেন, যেটা ইজিলি গুগল করেই কিন্তু উত্তর পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের ওই রিসার্চ ক্যাপাবিলিটি আমরা কিন্তু গ্রো করছি না আমাদের মধ্যে, যেটা কিন্তু আমাদের ফার্দার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক ভাইটাল একটা রোল প্লে করছে। সো এটা প্রথম একটা স্কিল যদি আমরা ফ্রিল্যান্সিং জগতে আসতে চাই। দ্বিতীয় যে স্কিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি বুঝতেই পারছেন, যে জায়গায় আপনি কাজ করবেন, যে জায়গায় আপনি জীবন জীবিকার তাগিদে আপনি প্রফেশনাল স্কিলস সার্ভিস সেল করছেন, তো সেই জায়গায় যদি আপনি কথা বলতে না পারেন, সো ইট উইল বি ভেরি ব্যাড ফর ইউর ক্যারিয়ার। বিকজ আমরা যে জিনিসটা সেল করছি, যে সার্ভিসটা সেল করছি, ব্যাপারটা এরকম না যে কেউ একজন আমাকে গ্রিটিং দিল, হ্যালো হাউ আর ইউ, আমি বললাম ইয়াস আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ, ক্লাস ওয়ানের সেই কনভারসেশন মনে আছে। তো এইটুকু কিন্তু এনাফ না। যেহেতু আমাকে একটা সার্ভিস সেল করতে হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেটে, প্রচুর কম্পিটিশন, এবং আমার মতো আরও লাখখানেক মানুষজন আছে যারা সার্ভিস সেল করছে, সেখানে আমাকে অনেক স্মুথলি এটা ডিল করতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি। তো এটাকে আমাকে ওইভাবেই কিন্তু আয়ত্ত করতে হবে ডেফিনেটলি, যেখানে আমি কিনা একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবো, তাকে আমি বেটার সার্ভিস দিতে পারবো, তার কথাগুলো বুঝতে পারবো, এবং সেটা নিয়ে বেস্ট সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারবো। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমাদের জন্য এখনও অনেক ডিফিকাল্ট। এখনও অনেক ফ্রিল্যান্সার আছেন যারা এই ল্যাঙ্গুয়েজের উপর কাজ করেন না। তো আমি বলবো যে আসলে দায় সারা ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো বা প্রথম আমরা কাজ চালিয়ে নিচ্ছি, অনেকে গুগল ট্রান্সলেটারও ইউজ করছেন, বাট দিস ইজ নট দ্য আলটিমেট ওয়ে। আমাকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা দূর করতে হবে, এর জন্য আমাকে যা খুশি করা সেটাই করতে হবে। তো আমার কাছে মনে হয় সেলফ প্র্যাকটিস ইজ এনাফ। এছাড়াও চাইলে আপনি ইংরেজি, কনভারসেশনাল ইংলিশ অথবা কমিউনিকেটিভ ইংলিশের জন্য আপনি অনেক বই আছে সেগুলো পড়তে পারেন, অনেক কোর্স আছে সেগুলো জয়েন করতে পারেন, ফ্রি এবং পেইড সব কিছু, যেটা আপনার কাছে ভালো লাগে। বাট কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট, যেগুলোর এটাতে ইফোর্ট দেন, ঠিক যেমনি রেগুলার আপনি স্কিল ডেভেলপমেন্টে ইফোর্ট দিচ্ছেন, ঠিক তেমনি কিন্তু ল্যাঙ্গুয়েজেও আপনাকে ইফোর্ট দিতে হবে। তো এটা ছিল 2 নম্বর স্কিল। 3 নম্বর স্কিল যদি আমি বলি, সবাই জানে যে কমিউনিকেশন এটা বলে,
তা আসলে কমিউনিকেশন অনেক ভাস্ট একটা জিনিস, অনেক ওয়াইড একটা জিনিস, যেটা আসলে আমাদের সব সময় লাগে না। তো এই সেক্টরে এই জায়গায় এসে আমার একটা মাত্র কমিউনিকেশন স্কিল লাগছে, যেটা হচ্ছে হাউ টু সেল ইউর সেলফ। মানে আমি কিভাবে আমাকে, আমার ব্র্যান্ডকে, আমার সার্ভিসকে সেল করব, শুধুমাত্র এই কমিউনিকেশনের অংশটুকুই আমরা হয়তোবা শিখলেই আমাদের জন্য আপাতত এনাফ। বাট হ্যাঁ, ফর দ্য বেটারমেন্ট আমরা বেটার যে কমিউনিকেশন আছে সেগুলো আমরা আস্তে আস্তে আয়ত্ত করার চেষ্টা করব। তো এই অংশটা নিয়ে হয়তো পরে কোনো এক ভিডিওতে আলোচনা করা হবে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আপাতত অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে হাউ টু সেল আওয়ার সেলফ, হাউ টু সেল আওয়ার সার্ভিসেস, হাউ টু সেল আওয়ার ব্র্যান্ড, তো এই অংশটুকুই আমরা আপাতত কমিউনিকেশনের মধ্যে শিখতে পারি। তো এগুলো হচ্ছে আমার মেজর 3টা স্কিল, যেটা ফ্রিল্যান্সিং জগতে আসতে গেলে আপনাকে জানতেই হবে বর্তমান সময়ে। আর এছাড়া কোর স্কিলস তো আছে, মানে আপনি ডেভেলপার কিনা, ডিজাইনার কিনা বা মার্কেটার কিনা, ইট ডিপেন্ডস অন ইউ, যেটা আপনার পছন্দ। তো সেটার পাশাপাশি এই তিনটা স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। এটা বেশ ভাইটাল একটা প্রশ্ন, যেটা আমরা অনেকে ইগনোর করে যাচ্ছি। যেটা বলা হয়েছে যে ফ্রিল্যান্সিং করার কারণে আপনার স্বাস্থ্যের কোনো ইফেক্ট পড়েছে কিনা, এবং সুস্থ থাকতে আপনি কি কি কাজ করছেন বা কি কি করছেন। আমি অবশ্যই স্বীকার করব যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং লাইনে এসে বা এই জগতে এসে বা এই প্রফেশনে এসে আমার অনেক হেলথ ডিগ্রেড করেছে বিশেষ কিছু সেক্টরে। যেমন আমি যদি বলি, আমার ব্যাক এবং বডি পেইন আছে। এটা এখন আলাদা করে কারোর জন্য হয়তো বা সমস্যা না, কারণ এটা জাতীয় সমস্যা হয়ে গেছে যারা ফ্রিল্যান্সিং করছেন। তো এটার কারণটা আমি বলি, যখন আমরা শুরুতে কাজ করি, আমরা কাত হয়ে বাঁকা হয়ে বিছানায় উপর হয়ে, চেয়ারে বসে, সোফায় বসে, ল্যাপটপটা নিয়ে যেখানে যেরকম পারি বেড়ালের মতো আমরা এঁকে বেঁকে কাজ করি। তো তখন আমাদের শরীরটা ফ্লেক্সিবল থাকে বা ওই ব্যাপারটা শুরুতে কোনো ইফেক্ট করে না। বাট ফর দ্য লং রান, কয়েক বছর যখন আমরা এরকম নিয়ম না মেনে, প্রপার চেয়ার টেবিলে না বসে, যখন আমরা এরকম আঁকাবাঁকা হয়ে, আমার কথাই বলছি, কাজ করি, তখন কিন্তু দেখা যাবে 4-5 বছর পর আপনার আস্তে আস্তে ব্যাক পেইন হওয়া শুরু করে। আপনার ব্যাকের যে স্ট্রাকচারটা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তখন এটা আর স্বাভাবিক স্ট্রাকচারে ফিরে আসে না। তো যার কারণে তখন মাসেলগুলো স্টিফ হয়ে যায় মুভমেন্ট না করার কারণে। তো ব্যাক পেইন, বডি পেইন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পেইনের আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ভিটামিন ডির ল্যাকিং হওয়া, ভিটামিন ডির ঘাটতি বা স্বল্পতা। ভিটামিন ডিটা মূলত আপনার সূর্যে সিনথেসাইজ হয়, মানে ভিটামিন ডিটা আপনার শরীরে কার্যক্রম হয়, এবং ভিটামিন ডি যেটা করে, বাদ বাকি যে ভিটামিনস আছে সেগুলোকে অ্যাক্টিভ করে, সেগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। যেমন ধরেন যে আপনার শরীরে ভিটামিন ডির স্বল্পতা আছে, বাট এদিকে আপনি গন্ডায় গন্ডায় মাল্টিভিটামিন খেয়ে যাচ্ছেন, ওই ভিটামিনগুলো কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না আনলেস আপনার শরীরে ভিটামিন ডি এনাফ গ্রো করে বা এনাফ সেগুলোকে সাপ্লাই দিতে পারেন আপনি। তো ভিটামিন ডি খুব ভাইটাল একটা রোল প্লে করে। আমার একটা ডেফিসিয়েন্সি ডেফিনেটলি আছে। আরেকটা যেটা আমার হয় যে মুড সুইং হয়। মুড সুইংয়ের ব্যাপারটা আমি বলতে পারি যে একটানা কাজ করতে করতে অনেক সময় বিভিন্ন কারণে মেজাজ খারাপ হচ্ছে, বা কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছু করে শান্তি পাচ্ছি না, বা মন কি চায় সেটা বুঝছি না। তো এই জিনিসটা আমাদের প্রায় হয় মুড সুইং, যেটা থেকে আসলে আমার মনে হয় যে এই ডিজিটাল সেক্টরে স্ক্রিন টাইম অনেক বেশি হওয়ার কারণে এটা সিমultaneously হচ্ছে। যদি আপনারা মেডিকেল টক ফলো করেন, সেক্ষেত্রে দেখবেন যে এটা ডাক্তাররা বলে থাকে যে এই কারণে হতে পারে। আরেকটা যেটা হচ্ছে অ্যাংজাইটি হয়, মেন্টাল স্ট্রেস পড়ে, ফিজিক্যাল স্ট্রেস পড়ে, এটা একটা ব্যাপার। তো এগুলো ছাড়াও আমার পরিচিত যারা আছে তাদের বেশ কিছু সমস্যা যারা অ্যাড্রেস করেছে, এগুলোর মধ্যে আমি বলতে পারি যে সেভিয়ার বডি পেইন অ্যান্ড ড্যামেজ। আমার যেমন যে বডি পেইন আছে, এটা নিয়ে আমি চলতে ফিরতে পারছি, কাজ করতে পারছি, বাট এরকম অনেক মানুষ আছে যারা হিউজ বডি পেইন এবং বডি ড্যামেজে আক্রান্ত, যারা অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের মধ্যে আছে, বা যারা আসলে এখন আর চেয়ার টেবিলে কাজই করতে পারছে না, বসতেই পারছে না, ডাক্তার তাদেরকে একেবারে বারণ করে দিয়েছে, এরকম অনেকেই আছে। তো এটা একটা ব্যাপার। আরেকটা সমস্যা যেটা হচ্ছে আই প্রবলেম, আই সাইটের প্রবলেম হয়, বা চোখে যে সমস্যা আমরা বলছি, টানা স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে যে সমস্যা যেটা হয়। আমার এই চশমাটা হচ্ছে ব্লু কাট লেন্স, আমার কোনো চশমায় পাওয়ার নাই। সো আলহামদুলিল্লাহ আমি কিছু ব্যাপার মেনটেন করছি দেখে আমার এখনও চোখে কোনো সমস্যা হয়নি গত 10-12 বছরে। বাট এটা অনেকেরই হচ্ছে, কারণ স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, তো অনেকের চোখের সমস্যা হয়। আরেকটা যেটা হয় যে ডিস্টার্ব পার্সোনাল লাইফ, মানে আমাদের যে পার্সোনাল জীবনটা আছে, লাইফটা আছে, যেখানে আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সোশিও এনভায়রনমেন্ট আছে, এই লাইফটা অনেক বেশি হ্যাম্পার্ড বা ডিস্টার্ব হচ্ছে। আমরা সেটা ব্যালেন্স করতে পারছি না ফ্রিল্যান্সিং করতে গিয়ে, এটা একটা ব্যাপার।
আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে জড়াচ্ছি না, আমরা যেহেতু কোনো জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র হয়তো বা মাসে একটা দুটো সেমিনারে গিয়ে বসে আছি বা গিয়ে বক্তৃতা দিচ্ছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না হওয়ার কারণে আমাদের স্ট্যামিনা কমে যায়। এটা একটা বড় ব্যাপার। অনেকের স্ট্যামিনা থাকছে না, চাইলেই দেখবেন, দৌড় দিয়ে দেখবেন আপনি যে আগে যেরকম দৌড়াতে পারতেন এখন সেরকম দৌড়াতে পারছেন না। দ্যাট মিনস আপনার স্ট্যামিনা কমে যাচ্ছে। আবার দেখবেন যে কাজের আগ্রহ হারিয়ে ফেলছেন, দ্যাট মিনস আপনার স্ট্যামিনা কমে যাচ্ছে। তো এটা একটা বড় ব্যাপার। তো এগুলো রিকভারির জন্য আমি যে কাজটা করি, সেটা আমি যদি বলি, আমার প্রথম কাজ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়া। কারণ নামাজটা অবশ্যই অ্যাজ এ মুসলিম হিসেবে আমার পড়া দরকার, এবং প্রত্যেকটা মুসলিম যারা শুনছেন, আমি বলবো সবার ৫ ওয়াক্ত নামাজটা ট্রাই করা দরকার, শুরু করা দরকার। আর নামাজ অনেক বড় একটা ব্যায়াম, আপনারা জানেন, অনেক বড় এক্সারসাইজ। এবং নামাজের আরেকটা বড় যে গুণ হচ্ছে, এটা আমি নিয়ামত বলতে পারি, আল্লাহর নিয়ামত বলতে পারি, যে নামাজ পড়লে আপনি নামাজটা যদি টাইম মতো মেনটেন করতে পারেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি অন্যান্য ব্যাপারগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাওয়ার কথা। যেমন আপনি যদি বলেন যে আমার রুটিন ঠিক নাই, আপনি যদি বলেন যে আমি খাওয়ার সময় পাই না, তো সেক্ষেত্রে নামাজের সময়টা ফিক্স করেন। ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি টাইমলি পড়তে পারেন, সেক্ষেত্রে দেখবেন বাদ বাকি যেগুলো আপনার হচ্ছে না সময় মতো, সেগুলো অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। তবে একটা কথা, নামাজ যত কিছুই হোক না কেন, এটা আল্লাহর বড় একটা ইবাদত এবং ফরজ একটা কাজ। তো যখন নামাজ পড়বেন, এটাকে অন্য কিছু ভেবে পড়া যাবে না, ডেফিনেটলি এটাকে আল্লাহর ইবাদত হিসেবে, এবং আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত পড়তে বলেছেন, এই জন্যই আমরা পড়বো। তো এটা আমি একটা করি। আরেকটা যেটা করি, আমি জিম করি। জিমটা আসলে এমন না যে বডি বিল্ডিংয়ের জন্য, যদিও সবাই এরকমই মনে করেন, বা জিমটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, বডি মুভমেন্ট, সেখানে গিয়ে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট গেইন করা, এবং আপনার যে অ্যাক্টিভিটি কিছু যুক্ত করা লাইফের সাথে, এবং এর কারণে আপনার বডি পেইন, ব্যাক পেইন এগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তো জিমটা ইম্পর্টেন্ট। যাদের জিমের অ্যাক্সেস আছে কিন্তু করছেন না, তারা চাইলে জিম জয়েন করতে পারেন। আদারওয়াইজ বাসাতেও কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রয়েছে। অনেকে মোটিভেশন পান না, যেমন আমি নিজেও পাই না, যার কারণে বাসা থেকে আমি এখন জিমটা জয়েন করেছি। বাসায় ওরকম দেখা যায় সময় করতে পারি না, এটা একটা ব্যাপার। সো জিমটা ট্রাই করছি। আরেকটা যে কাজ আমি যেটা করছি, সেটা হচ্ছে যে প্রত্যেক ১-২ ঘন্টা পর পর আমি ব্রেক নিচ্ছি, ১০ মিনিট ১৫ মিনিট একটা ব্রেক নিচ্ছি, যে ব্রেকে আমি ঘুরছি ফিরছি, হয়তো বা বাইরে গিয়ে একটু রোদে দাঁড়িয়ে আছি বারান্দায় গিয়ে, অথবা আমি আকাশের দিকে তাকিয়ে আছি, অথবা আমি চিন্তা করছি পরের স্লটে যে কাজটা করব সেই কাজটা কীভাবে গুছায় নিতে পারি, সেটা নিয়ে আমি হয়তো বা থিঙ্ক করছি। তো এরকম ব্রেক খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে জাঙ্ক ফুড আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। জাঙ্ক ফুড সেটা হতে পারে যে কোনো জাঙ্ক ফুড, এবং বাইরের অয়েলি যে ফুড, যেমন বিরিয়ানি, তেহারি বা কাচ্চি, এই জিনিসগুলো আমি খুবই অ্যাভয়েড করার চেষ্টা করছি। না পারতেই খাই না। জাঙ্ক ফুড এখনও পুরোপুরি অ্যাভয়েড করতে পারি নাই, বাট আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট, কারণ এটা ইম্পর্ট্যান্ট। এটা হলে আপনার শরীরে আপনি যাই করেন না কেন, খুব একটা কাজে আসবে না। আরেকটা যেটা হচ্ছে যে স্ক্রিন টাইম রিডিউস করার যে ব্যাপারটা, আপনি হয়তো বা খেয়াল করে দেখবেন যে আমরা যখন কাজ করি, এই কাজটা আমরা তো করি, এটা আমরা স্ক্রিনে করছি, অন স্ক্রিনে, এবং কাজের বাইরে যে কাজ করছি, বা যেটা আমাদের বিনোদন, বা যেটা আমাদের ফ্রি সময়, সেই সময়টাও দেখা যাচ্ছে আমরা স্ক্রিনেই থাকছি। তো সামহাও আপনাদের এই স্ক্রিন টাইমটা কমাতে হবে। এখান থেকে বাইরে বেরিয়ে, হয়তো বললাম জিমে যাবেন, তখন স্ক্রিন, মোবাইল টোবাইল দেখবেন না, বা মাঠে গিয়ে খেলতে পারেন, ক্রিকেট, ফুটবল, এখন ব্যাডমিন্টনের সময়, সবাই ব্যাডমিন্টন খেলছে, র্যাকেট খেলছে, সেটা খেলতে পারেন। চাইলে অর্গানিক আড্ডা দিতে পারেন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে, তাহলে আপনার সব কিছু একটা ব্যালেন্সিংয়ে চলে আসতে পারে, যেটা আমি করি সবসময়। আরেকটা হচ্ছে যে আমার যে স্ক্রিন আছে, আমার যে স্ক্রিন সামনে ২টা মনিটর আছে, এটার আমি ডিস্টেন্স রেখেছি অ্যাটলিস্ট ২০ থেকে ৩০ ইঞ্চি, যেটা একটা সেফ ডিস্টেন্স, যেটা মেডিকেলি অ্যাপ্রুভড। এই ডিস্টেন্সে আপনি যদি থাকেন, তাহলে আমার মনে হয় চোখের কোনো সমস্যা হবে না। আর অ্যাজ এ ব্যাকআপ হিসেবে এরকম ব্লু কাট লেন্স ইউজ করতে পারেন, যেটা আপনার অ্যান্টিগ্লার যে রিফ্লেকশনটা, সেটা রিমুভ করবে। এটা একটা ব্যাপার। আরেকটা যেটা আমি চেষ্টা করছি এখন, যে নিজেকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট সূর্যের আলো দেয়া, যেটা আমি বললাম যে যেটাতে আপনার ভিটামিন ডিটা সিনথেসাইজ হয়, আদারওয়াইজ আপনার শরীরটাও ভালো থাকে, এবং শরীরে যত ব্যথা বেদনা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, এবং আপনি যখন রোদে হাঁটাহাঁটি করে দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার একটা রিফ্রেশমেন্ট হবে, একটা ব্রেক হবে, সব মিলিয়ে আপনার উইন উইন সিচুয়েশন আর কি। সো এই জিনিসগুলো আমি মেনটেন করছি পার্সোনালি, এবং আপনারা চাইলে এগুলো মেনটেন করতে পারেন। আমার মনে হয় এগুলো ম্যান্ডেটরি আসলে মেনটেন করা। শুরু থেকে যদি মেনটেন না করেন, সেক্ষেত্রে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আপনি আর কাজ করতে পারবেন না, আপনার কাজ করার ক্ষমতা একদম জিরো হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমাকে বলা হয়েছিল যে আপনি যদি ফ্রিল্যান্সার না হতেন, তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল কিংবা এখনও আছে। আসলে আমি কখনোই আমাকে একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দেই না।
কারণ এটাতে আমি স্বচ্ছন্দ বোধ করি না। আমি যে প্রফেশনে আছি সেটাতে আমার পছন্দের কাজ, যেহেতু আমি মোবাইলের গেম ডিজাইন করছি, অ্যাপ্লিকেশন ডিজাইন করছি, আর ইন্টারফেস রিসার্চ করছি। আদার দেন আমি নিজেকে একজন এডুকেটর বলতে পছন্দ করি, কারণ আমি এডুকেশন নিয়ে কাজ করছি। তো লাকিলি আমি যে কাজটা করছি সেই কাজটা অনেকটাই এডুকেশনের সাথে সম্পৃক্ত। আমি যে জবগুলো করেছি, আমি টানা ফ্রিল্যান্সিং করিনি, মাঝখানে অনেক জবও করেছি এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের জন্য, এখনও করছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি একজন এডুকেটর হতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম বা এখনও করি, এবং আমি সেই চেষ্টাই করছি। এর কারণে আমি এখনও উইলিং টু সেকিং অপরচুনিটিস, যদি আমার এডুকেশনাল কোনো প্ল্যাটফর্মে বা এডুকেশনাল কোনো সেক্টরে নিজেকে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, ডেফিনেটলি আমি সেটা করার চেষ্টা করব। তো আমি একজন এডুকেটর বলতে পারেন, সেই হিসাবে আমি নিজেকে আত্মপ্রকাশ করতে চাই, এখনও চাই। এবং আমি যদি ফ্রিল্যান্সিং জগতে একেবারেই না আসতাম, সেক্ষেত্রে আমি হয়তো বা ফুল টাইম এটা নিয়ে কাজ করতাম, কারণ এটাতে আমার প্রচুর ভালো লাগে কাজ করে। তো এটা একটা প্রশ্ন ছিল। শেষ প্রশ্ন আমার মনে হয় সেটা হচ্ছে যে আহ, আপনার ক্যারিয়ারের মধ্যে বেস্ট এবং ওয়ার্স্ট ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে এখানে যেটা বলা হয়েছে যে আমার সব থেকে বেস্ট ক্লায়েন্ট কে ছিল এবং সব থেকে ওয়ার্স্ট ক্লায়েন্ট কেমন ছিল, এই অভিজ্ঞতাটা। আসলে এটার উত্তরে যদি বলতে হয়, আমার এই অভিজ্ঞতাটা অন অ্যান এভারেজ ওভারঅল একটা অভিজ্ঞতা। কোনো ওয়ার্স্ট অভিজ্ঞতা ছিল না, কোনো বেস্ট অভিজ্ঞতাও ছিল না। কারণ দেখেন, আমি প্রথমেই বলেছি রিসার্চ করার ক্যাপাবিলিটি যা থাকতে হবে, চিন্তা করার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং নিজের স্কিল সম্পর্কে, নিজের যোগ্যতা সম্পর্কে জানার একটা যে ব্যাপার, সেটা থাকতে হবে। আমার যত ক্লায়েন্ট ছিল, এখনও যারা আছে, এবং অফিসেও যে ক্লায়েন্টগুলো আমি হ্যান্ডেল করতাম, তো সেই ক্লায়েন্টগুলোর সাইকোলজি আমি বুঝতে পারতাম। আমি জানতাম আমি তাকে কি দিচ্ছি, আমার কাজের কোয়ালিটি কি, এবং এটাও বুঝতে পেরেছিলাম সে কি চাচ্ছে। যেহেতু আমার কমিউনিকেশন ভালো, আমি বের করে নিয়ে আসতে পেরেছি যে সে আসলে কি চাচ্ছে, এবং তারপরে আমি সেটাই তাকে দেওয়ার চেষ্টা করতাম। যার কারণে যেটা হতো কি, যে অন্তত উইন উইন সিচুয়েশন, যে আমি বুঝতে পারতাম যে এই ক্লায়েন্টটা আমার কাজে স্যাটিসফাই কিনা, আমি এটাও বুঝতে পারতাম যে কাজে আমার কোনো রিভিশনস আসছে কিনা। সেটা ডিপেন্ড করতে আমার কোয়ালিটি এবং আমার কনসিস্টেন্সির উপরে। সব কিছু মিলিয়ে আমার এই ক্লায়েন্ট যে এক্সপিরিয়েন্স, এটা একটা উইন উইন সিচুয়েশন। ম্যাক্সিমাম ক্লায়েন্টও হ্যাপি, এবং আমিও স্যাটিসফাইড। মোটামুটি সার্ভিস দিয়ে আমি জানতাম তারা হ্যাপি হবে। হ্যাঁ, বাট ইন সেভারাল সিনারিও যেটা হয়, আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ক প্রোভাইডও করেন, এমন অনেক মানুষ আজ থাকবে যাদের কাজটা পছন্দ হবে না। খুবই স্বাভাবিক ব্যাপার, সেটাও আমি অ্যাডপ্ট করেছি, আমি মেনে নিয়েছি। এটা এছাড়া আসলে কোনো উপায় নাই। বাট আমার ওভারঅল এমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না যেটা খুবই ওয়ার্স বা খুবই বেস্ট, যে ক্লায়েন্টকে বিয়ে করে ফেলছি অথবা ক্লায়েন্ট আমার চাকরি খেয়ে ফেলছে, এরকম কোনো ব্যাপার ছিল না কখনোই আসলে। কারণ ব্যাপারগুলো আমি অ্যাজিউম করতে পারতাম, আমি অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেট করে ফেলতাম যে ক্লায়েন্ট কি চাচ্ছে, আমি কি দিচ্ছি, আসলে রেজাল্ট, এন্ড অফ দ্য রেজাল্টটা কি হবে। যদি খুব খারাপ কিছুও হতো, আমি সেটা প্রেডিক্ট করতে পারতাম যে হ্যাঁ, ক্লায়েন্টটা মনে হয় আমার কাজ আর আজকে এবার নিবে না, এটা মনে হয় ক্যান্সেলই হয়ে যাবে। সো হয়তো বা সেটা ক্যান্সেল হতো, অথবা অনেক ক্ষেত্রে হতো না। না হলে তো খুশি হতাম, বাট হয়ে গেলেও বুঝতে পারতাম না এটা হয়তো বা ক্যান্সেল হবে, এরকম একটা ব্যাপার। আর আদারওয়াইজ ফ্রড কেস অথবা স্ক্যাম, এই জিনিসগুলো থাকেই মানুষের জীবনে, লাইফে দু একটা ব্যাপারে এরকম আমার সাথে হয়েছে। তো আমার মনে হয় 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি। বরাবর আমার উত্তরগুলো একটু লেন্দি হয়, বাট এগুলো আমার নিজের লাইফ থেকে নেওয়া। তো আমার মনে হয় যারা আমার এই অংশটুকু শুনেছেন, তাদের জন্য এটা হেল্প হবে। তো আবারও জুনুকে ধন্যবাদ, এবং এরকম আমরাও আরও চাই যে এরকম আরও উদ্যোগ নেওয়া হোক, এবং আমিও চেষ্টা করব আপনাদের সাথে এই ব্যাপারগুলো আরও বেশি করে শেয়ার করতে। তো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।